আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন, প্রধান উপদেষ্টার দৃঢ় প্রত্যয়, কোনো ষড়যন্ত্র অপচেষ্টা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি। জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে হাসিনা নির্দেশ দিয়েছিলেন বলে সাবেক আইজিপি মামুনের বক্তব্য, ট্রাইব্যুনালে রাজসাক্ষীর জবানবন্দি। দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান অচল অবস্থা দুঃখজনক বললেন শিক্ষা উপদেষ্টা, গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে শিক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগে পরিবেশ উপদেষ্টার তাগিদ, অভিযোজন নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্ব আরোপ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঝালকাঠিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির বলে বিশিষ্টজনদের প্রশংসা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন নিয়ে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। 7টি রাজনৈতিক দল এবং একটি সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টা সহ্য করা হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে প্রধান উপদেষ্টার কাছে তাদের মতামত জানিয়েছেন প্রতিনিধিরা। চক্কর মালিথার রিপোর্ট। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আলোচনার ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বৈঠক করলেন এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধিদের সাথে। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠক শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। এই সংস্কার বিচার ছাড়া একটা সুষ্ঠু সঠিক নির্বাচন হবে না। এটা যতটুকু নিরপেক্ষ করার স্বার্থে সরকারের পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সেগুলোর ব্যাপারে আমরা কিছু সুনির্দিষ্ট সাজেশন রেখেছি। দেশের বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র যেন মোকাবেলা করার আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। গণপরিষদের দাবি যারা করছেন, এখানে যেহেতু নতুন সংবিধান লেখা নিয়ে কোনো ঐকমত্য হয়নি, সেটাও আসলে খুব এখানে কার্যকর হওয়ার জন্য কোনো বাস্তবতা তৈরি করেন। নির্বাচনের ব্যাপারে যেই দূরত্বগুলো আছে, যেই প্রশ্নগুলো আছে, এগুলো উনি সবাইকে অনুরোধ করেছেন আপনারা স্যাক্রিফাইস করেও আস্তে আস্তে একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছার জন্য। সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে স্পষ্ট করেন যে আপনারা কোন পদ্ধতিতে নির্বাচন করতে চান, তাহলে কিন্তু এই ধোঁয়াশা কেটে যায়। পরে বৈঠক নিয়ে সরকারের বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারে বাধা দিবে। বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দিবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার, এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রেস সচিব জানান, নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তিনি জানিয়েছেন, জুলাই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ল্যাথাল উইপন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করে আহত ও নিহতদের ঘটনায় সাবেক পুলিশ প্রধান হিসেবে তিনি অনুতপ্ত, লজ্জিত ও ক্ষমাপ্রার্থী বলেও জানান আবদুল্লাহ আল মামুন। পরাগ আজিমের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের এই মামলার আসামি ৩ জন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে ট্রাইব্যুনালে এই মামলার অভিযোগ গঠনের পর সাবেক এই আইজিপি
পূর্ণাঙ্গ সত্য প্রকাশের অঙ্গীকার করে রাজসাক্ষী হয়েছেন। মঙ্গলবার ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষীর শুরুতে 2014 ও 2018 সালের নির্বাচনের সময় বিভিন্ন অনিয়মে পুলিশ বাহিনীর সম্পৃক্ততার কথা তুলে ধরেন মামুন। এরপর কথা বলেন জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে। এটি একটি অকাট্য অপ্রতিরোধ্য সাক্ষ্য, যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয়, গত 15-16 বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে। তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন, কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো। এই যে সামগ্রিক বিষয়, একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার, সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। সাবেক আইজিপি বলেন, অনেক পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলতেন, আর সমন্বয়কদের আটক করার পরামর্শ দিয়েছিল ডিজিএফআই। আন্দোলন দমনের কৌশল হিসেবে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের পাশাপাশি মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনাও এসেছিল সরকারের উচ্চ পর্যায় থেকে। ক্লিয়ারলি বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। সাক্ষ্যের পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামুনকে জেরা শুরু করেন। পরবর্তী জেরা ও শুনানি বুধবার। আজিম, চ্যানেল আই, ঢাকা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে বিএনপি। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেও নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি। বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। রাজধানীর উত্তরায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করে বিএনপি মহাসচিব আরও বলেন, জিয়াউর রহমানের দেখানো পথে বিএনপি সবসময় উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি করে। ভবিষ্যতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হলে 31 দফার ভিত্তিতে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। কিন্তু শয়তানি ছাড়ে নাই, ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন, সেই হাত একদম ভেঙে দিবেন। ডাকসুর নির্বাচনী প্রচারের বাইরে আলোচনায় চলছে পাল্টাপাল্টি অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকিদাতার শাস্তি দাবি করেছে ছাত্রদল ও অন্যরা। দলীয়করণ ও বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস, নারী বান্ধব ও সবার জন্য নিরাপদ ক্যাম্পাস সহ নানা প্রতিশ্রুতি নিয়ে ইশতেহার ঘোষণা করেছে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। মিথিলা নাজদিনের রিপোর্ট। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের আর 7 দিন বাকি, কিন্তু ক্যাম্পাস জুড়ে নেই তেমন নির্বাচনী প্রচার, শুধু অভিযোগ আর পাল্টা ব্যবস্থা গ্রহণের আহ্বান। রিটকারী নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। নির্বাচন বানচাল কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও দেওয়া হচ্ছে হুঁশিয়ারি। গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে। আপনারা কি কল্পনা করতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ভিন্ন পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। এগুলো কি আপনারা মনে করছেন সুস্থ সমাজ? নিন্দা জ্ঞাপন করেছে অন্যান্য দলও। অভিযোগের ব্যাখ্যা দিয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেটা আমাকে মেন করে বলছে, আমি কথা বলতে পারি না, সেটা নিয়ে আমি নারীদেরগুলো ইয়া করি। তারপর দেখেন আরেকজন হেমা চাকমা, তিনি একজন প্রার্থীও। আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ লিখছেন, গগ 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 সাউন্ড এখানে লিখছেন তিনি, যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী আমাদের প্রার্থী। নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে উমামা ফাতেমা সমর্থিত স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কাঠামোর সংস্কারের জন্য
প্রশাসন, সাধারণ শিক্ষার্থী, ছাত্র রাজনীতি সংগঠনের মধ্যে সামাজিক চুক্তি গড়ে তোলে ছাত্র রাজনীতির নীতিমালা তৈরি করতে হবে। গ্রহণযোগ্য ডাকসু নির্বাচনের প্রত্যাশা সবার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার বলেছেন, দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে অচল অবস্থা চলছে তা দুঃখজনক। তবে আলোচনা করে সমস্যার সমাধান সম্ভব জানিয়ে উপদেষ্টা বলেন, বিষয়গুলো গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে শিক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রাজনৈতিক অস্থিরতার মধ্যে উত্তপ্ত বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের দ্বন্দ্ব ও সংঘর্ষে হতাহতের ঘটনা, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ঘিরে তুলকালাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনশন, হুঁশিয়ারি, শিক্ষার্থী বহিষ্কারে উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা এখনও পুরোপুরি কাটেনি। বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান এ অচলাবস্থায় শিক্ষা মন্ত্রণালয় উদ্বিগ্ন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তো সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এই পরিস্থিতি কাম্য নয় বলে জানান উপদেষ্টা। এই ধরনের একটা পরিস্থিতি কারোর কাম্য না, সেটা শিক্ষকরাও চান না, ছাত্ররাও চান না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও এটা চান না। তবে সে কারণেই আমাদের দিক থেকে এটা আহ্বান যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই সমাধানগুলো করে ফেলা এবং আমাদের দিক থেকে যতটুকু করণীয় আমরা সেটা করব। শিক্ষার্থীদের আরও ধৈর্যের সাথে এগুতে আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। কেবল টিকে থাকার প্রশ্ন নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও বহু রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই বলেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাজধানীতে সুইজারল্যান্ড দূতাবাস আয়োজিত বায়োফিলিয়া শীর্ষক আয়োজনে যোগ দিয়ে জলবায়ু অভিযোজন নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং কার্যকর দেশীয় ও আন্তর্জাতিক পদক্ষেপে গুরুত্ব আরোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মোশাহেদ রনির রিপোর্ট। লোকসঙ্গীতের আবেশী সুর আর কথা বলে দেয় সমাজ, সংস্কৃতি আর সভ্যতার পথ চলা মূলত প্রকৃতির সমান্তরাল। কিন্তু অগ্রযাত্রার নামে শতাব্দীর পর শতাব্দী নির্বিচার প্রকৃতি ধ্বংসে সভ্যতা যখন হুমকিতে, তখন নিজেদের অস্তিত্ব রক্ষায় প্রকৃতি প্রেমের বন্দনা। রাজধানীর গুলশানের আলোকিতে সুইজারল্যান্ড দূতাবাসের উদ্যোগে সুইচ সংস্থা ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল ছাড়াও 9টি সংস্থা এবং দেশীয় 18টি সংস্থার অংশগ্রহণে বায়োফিলিয়া শীর্ষক বৈচিত্র্যময় আয়োজন। আমরা চাই ক্ষতিগ্রস্ত মানুষ যেন নিরাপদ আশ্রয়, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ পায়। নির্ধারিত আলোচনায় বক্তারা প্রান্তিক জলবায়ু অভিযোজন নিশ্চিত ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বারোপ করেন। For the betterment of our world, being from a climate perspective, from a social perspective, from the political perspective, it comes from the people. People with disability, the youth, often face the hardest struggles with the little protection to withstand this adversity. আমাদের যে ফ্লাড ফোরকাস্টিং আছে, কমিউনিটির মাধ্যমে সাইক্লোন ফোরকাস্টিং আছে, কমিউনিটির মাধ্যমে এগুলো সুষ্ঠুভাবে প্রচার করতে হবে। I think what is more important is to stop the environmental degradation or climate change happening. Our rivers are eroding. This year, almost all places around the river, big river like Meghna and other, in those areas, the coastal areas, many houses have gone. লড়াইয়ের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে।
এর ব্যাপকতা এবং গভীরতা বেড়ে যাচ্ছে এবং এর বিপরীতে যে পরিমাণ সাহায্য সহযোগিতা দরকার সেটা আসলে আমাদের হাতে নেই, তখন কিন্তু আসলে সত্যিকার অর্থেই চিন্তিত হয়ে উঠতে হয়। আমাদের দেশের যতটুকুন সম্পদ আছে ততটুকু নিয়েই কিন্তু আমাদের প্রস্তুতি আমাদেরকে চালিয়ে যেতে হবে। এমন বাস্তবতায় সময়োপযোগী অভিযোজনে গুরুত্বারোপ করেন পরিবেশবিদরা। আমাদের সংস্কৃতি, আমাদের জলবায়ুর যে ইম্প্যাক্ট এবং আমাদের যে অ্যাক্টিভিটি, এটাকে কানেক্ট করে কিভাবে মানুষকে, কমিউনিটিকে এবং আমাদের সিস্টেমকে মোর রেজিলিয়েন্ট করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করি। আমরা নেচার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, তো সুতরাং এই যে নেচার থেকে আমরা দূরে চলে যাচ্ছি, এটাকেই কিন্তু ধরে রাখার জন্য, এটাকে হাইলাইট করার জন্যই কিন্তু এই ধরনের একটি আয়োজন, এবং এই আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে আমরা যেন আবার নেচারের দিকে আস্তে আস্তে ফিরে যেতে পারি, পিপলদের কানেক্ট করে এবং আমাদের সংস্কৃতিকে কানেক্ট করে, আমাদের নেচারকে কানেক্ট করে আমরা যাতে আবার আমাদের সেই আগের অবস্থায় যেতে না পারলেও আমরা যেন কাছাকাছি যেতে পারি, তারই একটি প্রচেষ্টা কিন্তু এখানে আজকের এই সম্মেলনে। প্রকৃতি জীবন ফাউন্ডেশনও পার্ট অফ ইট, আমরাও এর সাথে আছি। এবং মূল কথাই হচ্ছে এখানে বিদেশি অর্গানাইজেশনরাও যেমন আমাদের হাত বাড়িয়েছে, আমাদেরও কিন্তু হাত বাড়িয়ে তাদের সাথে এক হয়ে কাজ করতে হবে এই প্রকৃতি পরিবেশকে ভালো রাখার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের আজন্ম লালায়িত নিরোগ দীর্ঘজীবনের যে বাসনা, তার দিকে এগোতে প্রয়োজন পরিবেশবান্ধব প্রযুক্তি ও জীবনাচার। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। উপকূলীয় জনপদে জলবায়ু অভিযোজন নিশ্চিতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঝালকাঠিতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলার নৈকাঠি মাধ্যমিক বিদ্যালয় ও নলছিটি উপজেলার প্রতাপ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষায়নের সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। এমন উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির বলছেন বিশিষ্টজনরা। মানিক রায়ের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নদী, খাল ও সবুজের সমারোহের পাশাপাশি রয়েছে গ্রামীণ ও শহুরে পরিবেশের মিশেল। তবে প্রাকৃতিক বেদবাগান সহ বৃক্ষ নিধনে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ প্রকৃতি। পরিবেশগত ঐতিহ্য ফেরাতে বাংলালিংকের সহায়তায় ঝালকাঠিতেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ অভিযাত্রা। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঝালকাঠি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। ঝালকাঠি একটি উপকূলীয় অঞ্চল। এই উপকূলীয় অঞ্চলে কিন্তু যত বেশি সারিবদ্ধভাবে আমরা গাছ লাগাবো, তত কিন্তু ঝড় জলোচ্ছ্বাস সে রুখে দিবে। এই যে সারিবদ্ধ বেষ্টনীর গাছ, এই গাছ কিন্তু প্রায় 40% ঝড় জলোচ্ছ্বাসকে রুখে দেয়, এবং এই কাজটি, এই গাছ কিন্তু তার বুক আগলিয়ে করছে। এই যে গাছ তার জীবন দিয়ে আমাদের রক্ষা করছে, সেই গাছকে কিন্তু আমাদের যত বেশি পারি লাগাতে হবে এবং উপকূল অঞ্চলকে বেষ্টনীর মাধ্যমে রক্ষা করতে হবে। সবুজায়নে যুক্ত হয়ে পরিবেশ রক্ষার প্রত্যয় নতুন প্রজন্মের। বৃক্ষরোপণটা অতি প্রয়োজনীয়। আজ আমাদের পরম বন্ধু, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ঝালকাঠির মলিন প্রকৃতিতে আবারও প্রাণোচ্ছ্বাসের প্রত্যাশা সুধীজনদের। জলবায়ু থেকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য পতিত জায়গা এবং জলাভূমি আছে, এখানে আমরা সময় উপযোগী আমরা বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করব। এই বৃক্ষের মাধ্যমে পশুদের আশ্রয়স্থল, পাখিদের আশ্রয়স্থল এবং মাটি ক্ষয়রোধ, ভূমি ক্ষয়রোধ সবকিছু হয়ে থাকে। তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এতে আসলে বিশ্বের সকলের স্বাস্থ্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে চ্যানেলাই যে বৃক্ষরোপণের একটা আয়োজন করছে, চ্যানেলকে আবার অসংখ্য ধন্যবাদ। গাছ কিন্তু আমাদের খুব উত্তম বন্ধু এবং পরিবেশ বান্ধব একটা উৎস, যেটা দিয়ে আমরা অনেক কিছু উপকার পেতে পারি। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। আমাদের এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। বিষয়ে সংলাপে তারা বলেন, গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তাদের উপযোগী সংবাদ ও অনুষ্ঠান প্রচার এখন সময়ের দাবি। সুলতানা হিমু রিপোর্ট।
উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা পেলে প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের দক্ষতায় গণমাধ্যমকে এগিয়ে নিতে পারেন। পাশাপাশি গণমাধ্যমের সংবাদ ও অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করা গেলে নাগরিক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইউনেস্কোর সহযোগিতায় গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টির আয়োজনে সংলাপে এই বিষয়গুলো তুলে ধরে আলোচনা করেন শীর্ষস্থানীয় গণমাধ্যম এবং উন্নয়ন ব্যক্তিত্বরা। আগামীকাল হুইল চেয়ার দিয়ে 20 জন মানুষ একটা সংবাদ সম্মেলন করতে যান জাতীয় প্রেস ক্লাবে, ওনারা রিপোর্টার্স ইউনিটি আরেকটা বড় জায়গা, সেম অবস্থা। এর মানে হচ্ছে যে আমরা নিজেদের মধ্যেও সেই অ্যাক্সেসিবিলিটি আমরা দিচ্ছি না। সো এইসব জায়গাগুলো অ্যাক্সেসিবিলিটি ফ্রম বোথ পার্সপেক্টিভে যদি আমাদেরকে ভাবনার জায়গা আসা উচিত। বলে বলে তাকে প্রত্যেকবার বুঝিয়ে দেয় যে তুমি একটা অচ্ছুত, তুমি একটা বোঝা, এটা বুঝে এইটা হতে হতে আমাদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায় একেবারে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাজনৈতিক সদিচ্ছার উপরও জোর দেন বিশিষ্টজনেরা। The election is coming up. I think a really important thing to do with the election is to find out what are the positions of the different political parties on disability. What are their policies on disability? প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলোকে অধিকার ভিত্তিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য ইউনেস্কোর প্রায়োগিক নির্দেশিকা অনুসরণের আহ্বান জানান আয়োজকরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। একক প্রার্থী থাকলে সে আসনে না ভোট সহ একগুচ্ছ সংশোধন এনে আরপিও অধ্যাদেশ 2025 চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে 11 আগস্ট নির্বাচন কমিশনের নবম সভা শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছিলেন, আরপিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইভিএম সংক্রান্ত যাবতীয় বিধি বিলুপ্ত করা হয়েছে, না ভোটের বিধান করা হয়েছে। সেটা কোনো আসনে একজন প্রার্থী থাকলে শুধু সেখানে না ভোট থাকবে। ইসি অবস্থা বুঝে নির্বাচনে ফলাফল স্থগিত করতে পারবে, যা আগে ছিল না। এছাড়া সমভোট হলে লটারি প্রথা বিলুপ্ত করে পুনর্ভোট হবে, এমন একগুচ্ছ সংশোধনে আরপিও খসড়া চূড়ান্ত করা হয়েছে। বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন বলে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছেন। চট্টগ্রামের রাউজানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় আরও বক্তৃতা করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপি নেতা ফিরোজ আহমদ ও অন্যরা। নুরুল হক নূরের ওপর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ হামলার বিচার এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্র অধিকার পরিষদ। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কুশপুত্তলিকা দাহ করে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, 4 দিন পেরিয়ে গেলেও সরকার দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। হামলায় জড়িতদের বাঁচানোর চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং হামলায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। নর্থ কোরিয়ার নেতা কিম জং উন ব্যক্তিগত সবুজ রঙের সাজোয়া ট্রেনে করে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। চীনে পৌঁছানোর পর একটি রেস্তোরাঁয় খাবার খেয়েছেন তিনি। বুধবার চীনের বিজয় দিবস উপলক্ষে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এই অনুষ্ঠানে থাকবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ 26 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এক্ষেত্রে এই সফর হবে কিম জং উনের প্রথম বহুপাক্ষিক আন্তর্জাতিক বৈঠক। বিশ্ব নেতাদের মধ্যে কেবল পুতিনের সাথেই তিনি রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর দুবার দেখা করেছিলেন। এর আগে সোমবার কিম ব্যক্তিগত ট্রেনে পিয়ংইয়ং ছাড়েন। ট্রেনটি কড়া নিরাপত্তায় ধীর গতিতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান। বিশেষ ট্রেনটি নর্থ কোরিয়ার নেতারা কয়েক দশক ধরেই ব্যবহার করছেন। গণমাধ্যমের তথ্য মতে সাজোয়া এই ট্রেনটিতে প্রায় 90টি বগি রয়েছে, যার মধ্যে রয়েছে সম্মেলন কক্ষ, দর্শক কক্ষ এবং শয়ন কক্ষ। কৃষি সংবাদ।
উন্নত জাতের আখ চাষ এবং আখের জমিতে সাথী ফসল উৎপাদনে সফল হয়েছেন নেত্রকোনার কৃষক। চলতি মৌসুমে আখের ফলন ও বাজার দর দুটোই ভালো হয়, বাড়ছে আখ চাষ। জেলা কৃষি বিভাগের তথ্য মতে গত বছরের 7,000 হেক্টর জমি থেকে বেড়ে এবছর 10,000 হেক্টরে আখ চাষ হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কমলাকান্দা উপজেলার সীমান্তবর্তী গজারমারি গ্রাম। সোমেশ্বরী নদীর চরে এক সময়ের পতিত ও অনাবাদী জমিই এখন ভরে উঠেছে আখের ক্ষেতে। উন্নত জাতের এই আখ চাষ করে খরচের তুলনায় মিলছে কয়েক গুণ বেশি লাভ। 2 লক্ষ টাকার মতো বিক্রি হবে। এখানে আগে ধান হইতো না, পাহাড়ি ঢলে ভালো আসে, সব জমিগুলো নষ্ট করতো। আমরা এবার 2 কাঠা জমিতে আখ চাষ করেছি। এই ইনশাল্লাহ 30 থেকে 40 হাজার টাকা বিক্রি করি প্রতি কাঠায়। আখের সাথে উৎপাদন করা হচ্ছে শাকসবজি সহ নানা রকম সাথী ফসল। এতে মিলছে বাড়তি আয় এবং দেখা দিয়েছে কৃষির বৈচিত্র্য। 1 লক্ষ টাকা বিক্রি করেছি। কুমড়া বেচছি, কাটাতে 70,000 80,000 এমন বিক্রি হয়েছে। মোটামুটি সবাই আমরা লাভবান। আগে এই জমিগুলো একবারে পতিত ছিল, আমরা এখন কয়েক বছর ধরে এই আখ চাষ করি। প্রতি কাটাতে আমরা 30-35 হাজার টাকা বিক্রি করতে পারি। কিন্তু দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক সময় কৃষক পাচ্ছেন না পণ্যের ন্যায্য মূল্য। অবকাঠামো ও বাজারজাতকরণ সুবিধা বাড়ানো হলে কৃষক আরও সফলতা পাবে, এমন দাবি তাদের। জহির মুন্না, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পাড় ঘেঁষে অবৈধ বালু উত্তোলনের কারণে ধ্বংসের মুখে ঘেনা ধনাগোদা বন্যা নিয়ন্ত্রণ সেচ প্রকল্পের 64 কিলোমিটার বেড়িবাঁধ। জীবন জীবিকা রক্ষায় পরিবেশ সন্ত্রাস বন্ধের দাবি স্থানীয়দের। বালু উত্তোলন বন্ধে নেওয়া ব্যবস্থার আশ্বাসের দায় সেরেছে স্থানীয় প্রশাসনের। মোর্শেদ আলমের তথ্য ভিডিওচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। 2024-এর রাজনৈতিক পালাবদলে বন্ধ ছিল চাঁদপুরের মতলব উত্তর ষাটনল থেকে হাইমচর পর্যন্ত অবৈধ বালু উত্তোলন। স্থানীয় জনপদ ও জীবন জীবিকা হুমকিতে ফেলে সম্প্রতি আবারও শুরু হয়েছে শতাধিক ড্রেজারে বেপরোয়া বালু উত্তোলন। জেলা সদরের বিভিন্ন এলাকা ছাড়াও মতলব উত্তরের ষাটনল, দশানী, নাসিরাচর, বোরচর, লালপুর, খাসকান্দি ও নাসিরাকান্দি সহ বিস্তীর্ণ অঞ্চলে প্রতিদিন মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত চলছে পরিবেশ সন্ত্রাস। ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া স্থানীয়দের। বালু কাটলে ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষি আমরা যারা আছি ও ক্ষতিগ্রস্ত হয়, ধান ভাঙতে পারি না। অনেক জমিগুলো কাটে, অনেক জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি আছে, ঘরবাড়ির অনেক ক্ষতি হয়েছে। কিভাবে কাটে? সরকারের কোনো অনুমোদন নাই। ঠিক আছে, এই মাটি কাটা যাতে বন্ধ হয়, এই সরকারের কাছে আকুল আবেদন। বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ। বেশ কিছুদিন যাবৎ এই আমাদের মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন করে একেবারে 1 লাখ ফুট থেকে আমিরাবাদ পর্যন্ত এখানে যারা বালু উত্তোলন করছেন অধিকাংশই তাদের কোনো লাইসেন্স নাই। প্রশাসনিক জটিলতায় দ্রুত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। গজারিয়াতে বেশ কয়েকটা বালু মহলকে মুন্সিগঞ্জের জেলা প্রশাসন অনুমোদন দিয়েছে। তো সেই ইজারাদাররা অনেক সময় তাদের সীমানাতেই তারা বালি কাটে, কিন্তু প্রায় সময় যখন নৌ পুলিশ এবং কোস্টগার্ড থাকে না, আমরা শুনেছি যে তারা আমাদের চাঁদপুরের সীমানার দিকে এসে তারা অনেক সময় বালি কাটতে চায়। তা আমরা গতকালকে অনেকগুলো অভিযান করেছি। বিস্তৃত জনপদে সুরক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন জারি রাখতে বালু খেকোদের দৌরত্ব বন্ধের দাবি সচেতন মহলের। সৈয়দ মাদিহ আদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল এর ইলেকট্রনিক্স পণ্যের চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ড্রিম হোম ক্যাম্পেইন শুরু হয়েছে। রাজধানীর গুলশানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। তিনি বলেন, এই ক্যাম্পেইন ভিশন ইলেকট্রনিক্স তথা ভিশন এম্পোরিয়ামকে ক্রেতাদের কাছে আরও জনপ্রিয় করবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রেতাদের কাছে আধুনিক মানের পণ্য পৌঁছে দিতে ভিশন এম্পোরিয়াম চালু করা হচ্ছে। অনুষ্ঠানে ভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কে.এম. শামসুজ্জামান নয়ন, আরএফএল এর রিটেইল চেইনের হেড অফ মার্কেটিং শফিক শাহিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর যা থাক
স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ ইসমত আরা বেগম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিন ৫ বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাড়ি থেকে তুলে অমানবিক নির্যাতন করেন এবং তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে। পরে নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বাদী হয়ে জেলা প্রশাসক সুলতানা পারভিনকে প্রধান আসামি করে 4 জনের বিরুদ্ধে 2020 সালের 31শে মার্চ মামলা দায়ের করেন। সেই মামলার প্রধান আসামি সুলতানা পারভিন হাইকোর্ট থেকে জামিন পান। মঙ্গলবার কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন নিতে আসলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। অনুষ্ঠানে ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার এস.এম. আব্দুর রাজ্জাক ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এই সময় আরও ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম সরকার, পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুল হক শরীফ এবং রাজশাহী অঞ্চল প্রধান মোহাম্মদ সাজেদুর রহমান ও অন্যরা। বাংলাদেশে যাত্রা শুরু করল ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের তথ্য কেন্দ্র। মঙ্গলবার যমুনা ফিউচার পার্কে তাদের নিজস্ব তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন হাসপাতালের সিইও নবীন ভারিগাপল্লী। এই নতুন তথ্য কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশি রোগীরা এখন থেকে পাবেন সহজে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, ভিসা, ইনভাইটেশন লেটার প্রদানের সুবিধা, ব্যক্তিগত ট্রিটমেন্ট প্ল্যান, মেডিকেল গাইডলাইন ও চিকিৎসা ব্যয়ের ধারণা। ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে একটি সুস্থ বাংলাদেশ গড়তে উদ্যোক্তাদের ক্ষমতায়ন শীর্ষক কর্মশালা হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শতাধিক নীতি নির্ধারক, দাতা সংস্থা, সরকারি প্রতিনিধি ও খুলনা, পটুয়াখালী ও লালমনিরহাটের ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডক্টর তারিকুল ইসলাম তারিক বলেন, এই কর্মশালা সহযোগিতার শক্তিকে সামনে এনেছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংক, কর্পোরেট ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে যুক্ত করা হচ্ছে, যা তাদের আয়ের পাশাপাশি স্বাস্থ্য খাতে প্রভাব রাখতে সহায়তা করবে। সংলাপ শেষে অংশীদাররা টেকসই ব্যবসা মডেল তৈরিতে যৌথ প্রতিশ্রুতি দেন। সংবাদে এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও অর্থায়নের অভাবে বাংলাদেশের রুফটপ বা ছাদ ভিত্তিক সৌর বিদ্যুতের অগ্রগতি আজকে আছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। বিকেলে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে টেকসই জ্বালানির ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, অর্থায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনার অভাবে রুফটপ সোলার খাতে বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছে না। বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাকশন এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ গভর্নর নুরুন নাহার। অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরইউ এর সভাপতি মোস্তফা আল মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক খন্দকার মোর্শেদ মিল্লাত। বিদ্যুৎ বিভাগ, শ্রেডা, ইটকল, বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন অর্থায়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারে রয়েছে খেলার খবর। এর প্রথম সপ্তাহেই নির্বাচন, প্রধান উপদেষ্টার দৃঢ় প্রত্যয়, কোনো ষড়যন্ত্র অপচেষ্টা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি। জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে হাসিনা নির্দেশ দিয়েছিলেন বলে সাবেক আইজিপি মামুনের বক্তব্য, ট্রাইব্যুনালে রাজসাক্ষীর জবানবন্দি। দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান অচল অবস্থা দুঃখজনক বললেন শিক্ষা উপদেষ্টা। গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে শিক্ষা মন্ত্রণালয় মন্তব্য। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগে পরিবেশ উপদেষ্টার তাগিদ, অভিযোজন নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্ব আরোপ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঝালকাঠিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির বলে বিশিষ্টজনদের প্রশংসা।
প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।